ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 7 দফা দাবি ঘোষণা করছি। ভারতীয় হাইকমিশনারকে তলব ও কঠোর কৈফিয়ত। অবিলম্বে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করতে হবে। ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধন, মসজিদ ভাঙচুর এবং শুভেন্দু অধিকারীর মতো উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্যের কড়া প্রতিবাদ জানাতে হবে এবং এর আনুষ্ঠানিক কৈফিয়ত আদায় করতে হবে। ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ এবং ওআইসিতে জরুরি আলোচনার প্রস্তাব পাঠাতে হবে। ভারতের অভ্যন্তরে মুসলিম জেনোসাইড রুখতে সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর জন্য সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। দফা 3, সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডের বিপরীতে আন্তর্জাতিক মানবাধিকার আদালত এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করে তাদের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলতে হবে। আগামী 7 জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সহিংসতা ও সীমান্ত হত্যার প্রতিবাদে সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। এছাড়া গত 1 দশকে সীমান্তে নিহতদের তালিকা ও ভারতে ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনার পরিসংখ্যান নিয়ে একটি রাষ্ট্রীয় শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ভারত যতক্ষণ পর্যন্ত সীমান্তে হত্যা শূন্যে না আনবে এবং মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত আদানি চুক্তি সহ ভারতকে দেওয়া সকল একতরফা সুবিধা, রেল ট্রানজিট করিডোর ও বন্দর ব্যবহার স্থগিত করতে হবে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি, আসিফ নজরুল, তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে 26 লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। ঠিক। এবং সর্বশেষ বাংলাদেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সমূহের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে জানাতে চাই, এই 7 দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এখানে আমি আপনাকে শুরুতে একটা গল্প বলি। গল্পটা দুইটা প্রশ্নের সাথেই খুব মিলে। সেদিন আমি বিজেপি জেতার পরে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বিজেপিকে যে পশ্চিমবঙ্গে মূলত এনসিপি, ইউনূস এবং জামাত মিলে ক্ষমতায় আনছে সেটা তথ্য প্রমাণের ভিত্তিতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে তারাই ক্ষমতায় এনেছে বিজেপিকে আসলে ওয়েস্ট বেঙ্গলে। মানে পশ্চিমবঙ্গের মানুষ কেন বাধ্য হয়েছে বিজেপিকে ডেকে নিতে। তো যাই হোক, সেই ভিডিওর কমেন্টসে একজন এসে কমেন্ট করছে আমাকে যে ভাই ওই লোক থাকে গিয়ে আপনার কুয়েতে, বাংলাদেশি এক লোক কুয়েতে থাকে, কুয়েতে একটা কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানিতে একটা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে গিয়ে ওখানে যারা কর্মরত সবাই মিলে খাওয়া দাওয়া করে। তো ওখানে ম্যাক্সিমাম মুসলিম লোকজন এবং সেখানে একটা বড় অংশ ভারতীয় মুসলিমরা সেই কোম্পানিতে চাকরি করে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, স্ক্রিনশট সহকারে আমি প্রুফ দিয়ে দিয়েছিলাম যে এই ঘটনাটা আমাকে বলছে। তো বিজেপি জেতার পরে সেই একজন সোনাগাজী, ফেনীর সোনাগাজীর এক লোক থাকে গিয়ে ওখানে। তো উনি গিয়ে সরি, কাতারের ঘটনা। তো কাতারে সেই লাঞ্চ টাইমে যখন তারা খেতে বসছে একসঙ্গে গিয়ে সবাই, তো খেতে বসছে, বিজেপি ক্ষমতায় এসে সোনাগাজীর সোনা মিয়ায় করছে কি ওখানে বসে খুব আলোচনা শুরু করছে। এই বিজেপি ভারতে মুসলমানদেরকে কাইট্টা কিট্টা হালায়, কুরবানি দিতে দেয় না, রোজা রাখতে দেয় না, মুসলমান পাইলেই পিডায়, এমন একটা জঙ্গি দল ক্ষমতায় আইছে। তো এই বয়ান টয়ান দিচ্ছিল বসে অন্য কয়েকজন বাঙালিদের সাথে। তো পাশের টেবিলে বসে ভারতীয় মুসলিম কয়েকজন খাওয়া দাওয়া করতেছিল। তারা একটা পর্যায়ে পা ত্যাক্ত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো যে ভাই আমরা তো ভারতীয় মুসলমান, আমরা তো জন্মের পর থেকে কুরবানি দেই, রোজাও রাখি, হ্যাঁ, তো আমাদেরকে তো কেউ কুরবানি দিতে মানা করে নাই কোনোদিন, বা রোজা রাখতে গেলে আমাকে জোর করে কেউ খাওয়াই দেয় নাই দুইটা, তো আপনি যেগুলো বলতেছেন কেন বলতেছেন? তো এক কথা দুই কথায় মানে ওই যে হয় না যে মুসলমানের চেয়ে বড় মুসলমান হয়ে যায় যখন মুসলিম কেউ হয়, হের আচরণ থাকে আরো মুসলমানের চাইতে বড়, মানে কাবার ইমাম হের কাছে ফেল, হে এত ওই ইন্ডিয়ান মুসলমানের কাছে বাংলাদেশি মুসলমান এত বড় ইন্ডিয়ান হয়ে গেছে, সে ইন্ডিয়া এত ভালো জানে। তর্ক বিতর্ক শুরু করছে, একটা পর্যায়ে গিয়ে কইছে তুমি তো সহি মুসলমান না, সহি মুসলমান হলে তুমি বিজেপির পক্ষে কথা কইতা না। হয় কইছে বিজেপির পক্ষে কথা কওয়া বিষয় না, বিষয় তুই যেগুলো কইতাছ এগুলো তো কোনোটাই ঠিক না। এই এক কথা দুই কথায় পরে যে আমাকে কমেন্টে সে লেখছে ভাই
ইন্ডিয়ার মুসলমানরা মিললে ওরে কি যে পিডানটা পিডাইলো ভাই জানেন, সোনাগাজী না ভোদাগাজী বানায় লাইছে, মানে এই শব্দটাই লিখছে সে। হ্যাঁ, এই শব্দটাই লিখছে। তো আমি বললাম এই হচ্ছে কি বাঙালির চরিত্র এবং তার ফলাফল। সে আমি একটু বাঙালি মুসলমানের না, এটা আমি আপনার সাথে দ্বিমত করব। সেটা হচ্ছে আপনি এদেরকে বাঙালি মুসলমান বলতে পারেন না। বাঙালি আর মুসলমান সম্ভব না। ইউ হ্যাভ টু সে বাংলা ভাষী মুসলমান, বাংলা ভাষী মুসলমান। সরি ফর ইন্টারাপ্ট। হ্যাঁ, একেবারেই। তো এই হচ্ছে কি তাদের নসিব, এই হলো তাদের কর্মকাণ্ড এবং এই ফলাফল। আজকে জাবের, যার কথা আপনি বলছেন, এনাল ক্লাব মঞ্চের এনাল প্রেমী জাবের, সে আপনি একটা জিনিস চিন্তা করেন কোন সময় এসে সে ভারতের এই যে ঘোড়ার ডিম নিয়ে এটি আলোচনা করলো। হ্যাঁ, যখন আমরা সবাই মার্কিন আধিপত্যবাদের ব্যাপারে কথা বলছি, মার্কিন চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিকে দেওয়ার কথা বলছি, যখন আমরা হাম নিয়ে কথা বলছি, এই এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রিসেন্ট বাংলাদেশ ভিজিট করেছে দুদিন আগেই, সেই সময়টায় দাঁড়িয়ে আমেরিকার ব্যাপারে কোনো মন্তব্য নাই, হাম নিয়ে কোনো মন্তব্য নাই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, আমি কনফিউজ, সে আসলো স্বরাষ্ট্রমন্ত্রী। সে আসার পরেই জাবেরের মতো এনাল ক্লাবের লোকজন মানে এনাল খেলা বাদ রাইখা রাস্তায় নেইমা ভারতের বিচার চাইতেছে। এবং তারা কি বলতেছে, ভারতের বাংলাদেশের ভেতরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করে, এই জন্য তারেক সরকারকে অফিসিয়ালি ভারতকে জানাতে হবে। পাশাপাশি তারেক সরকারকে আগামী সংসদে আরেকটা কাজও করতে হবে, সেটা হচ্ছে ভারতে মুসলিম নিধনের উপর একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। মুসলিমদের উপর কি কি ঘটনা ঘটছে এটা নিয়ে মানে ব্যাপার হচ্ছে গিয়ে, তুমি এখানে টঙ্গীতে হিন্দু যুবককে ধরে না পোড়ায় ফেলবা, তুমি বিভিন্ন জায়গায় মপ কইরা হিন্দুদের নামে ফেক স্ক্রিনশট বানায় শত শত হিন্দু বাড়িতে আগুন জ্বালায় দিবা, তোমার এইগুলো নিয়ে কেউ কথা বলতে পারবে না, তখন তোমার ঘর তোমার। আর ভারতে কি হচ্ছে এটার জন্য শ্বেতপত্র দেবে টকাইয়ের বাচ্চারা। মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ হবে কিন্তু শরিয়া আইন ভিত্তিক, বাংলাদেশে চলবে কোরআনের আইন, কিন্তু ভারতকে হতে হবে অসাম্প্রদায়িক। এদের বিশ্বাসটাই কতটা ভয়ঙ্কর। আমার জায়গায় আমি জঙ্গি, আমার জঙ্গিবাদকে সমর্থন করতে হবে, অন্য কেউ জঙ্গিবাদ করতে পারবে না। তুই আগে সুস্থ হ, তুই সভ্য হ। আজকে যারা মোদিকে গালি দিচ্ছে বিজেপির, এই যে মোদি আসার পরে যারা খুব মানে আতঙ্কগ্রস্ত হয়ে উল্টাপাল্টা বয়ান দিয়ে বেড়াচ্ছে, এনাল ক্লাবের মতো, এনসিপি ক্লাব, জামায়াত ক্লাব, যত ক্লাব আছে, এর আপনি দেখবেন প্রত্যেকটা সেই কি বলে আপনার 450 জন মানে একদম সাজাপ্রাপ্ত জঙ্গিকে জেল থেকে মুক্ত করছে। তারা অভিজিৎ হত্যাকাণ্ডের জন্য যে প্রমাণিত অভিযুক্ত তাকে মুক্ত করছে। জঙ্গিদেরকে মুক্ত কইরা পুরো বাংলাদেশে জঙ্গিবাদের চাষ কইরা পাকিস্তান থেকে, মানে আপনি রিসেন্ট নিউজ দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্য থেকেও বিমান বাহিনীর একজন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে পাকিস্তানের টিপিবি কার্যালয় থেকে, সেই জঙ্গি সংগঠনের মধ্যে। তারপরে আরো 15 জনকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে ভেতরে, জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে জঙ্গি আতঙ্কের জন্য। সেই জায়গা দ্বারা আপনি বাংলাদেশের মধ্যে পুরোপুরি এই জঙ্গিদেরকে নিয়ে আজ পর্যন্ত এদের একটা কোনো মন্তব্য শুনছেন? এই যে জাবের, হ্যাঁ, মানে এদের মুখে কোনো কথা শুনছেন? এনাল ক্লাবের একটা কোনো মন্তব্য নাই এদের এই জঙ্গিবাদ নিয়ে, অথচ তাদের সব ইয়ে হচ্ছে গিয়ে ভারত। এই ফকিন্ডগুলো বাইচে আছে ভারত বেচা। এবং এই দেশে একটা মাথা মোটা মূর্খ শ্রেণী আছে যাদেরকে ধর্মের নাম দিয়া মূলত ভারত বিরোধী ট্যাবলেট খাওয়ানো হয় সকাল বিকাল। এবং এই অথর্বদের মাথায় একটা জিনিস খেলে না, শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে এতদিন পর্যন্ত একটা কোনো তথ্য দেখাইতে পারলি না ভারতের সাথে একটা কোনো অনৈতিক চুক্তি, বাংলাদেশের জন্য ক্ষতিকর একটা চুক্তি। এরা কথায় কথায় বলবে বর্ডারে মানুষ মেরেছে। বর্ডারে মানুষ মারাটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই, পৃথিবীর যে কোনো বর্ডারে। কোনোভাবেই একজন অনুপ্রবেশকারী, একটা মানুষ যখন অনুপ্রবেশ করে তার পেছনে অনেক গল্প থাকে, অনেক ঘটনা থাকে, অনেক অমানবিক গল্প থাকে। কাউকে হত্যা করার পক্ষে আমরা একেবারেই অবশ্যই না। কিন্তু এরা যতবার এই কথাটা নিয়ে কথা বলে, ভাই বর্ডারে কেন মানুষ মরে, বাংলাদেশ থেকে কেন গরু চুরি করতে, চাউল চিনি করতে, চুরি করতে, তারপরে শাড়ি চুরি করতে তোর ভারতে যাইতে হয়, এটা নিয়ে কেউ কথা বলে না। একবারও কেউ বলে না যে ফেলানির বাপ এবং ভাই কেন চোরাই মালের ব্যবসা করতো ভারত থেকে, অবৈধ চোরাই মাল কেন আনতো। একবারও কেউ বলে না যে ফেলানির ভাই যেটা করছে তাকে আবার সম্মান দেওয়া হয়েছে, সেই ইন্ডিয়া থেকে যে চোরা পাচার করতো তাকে আইনে আবার বিএসএফ এই জয়েন করানো হয়েছে, ইজ্জত দিছে। মানে চুরি করা কত সম্মানের ব্যাপার এখানে। মানে ফেলানি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই,
এটার পেছনে জড়িত ভারতীয় বিএসএফ এর যারা রয়েছে তাদের বিচার দাবি করি, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সেই বিচার নিশ্চিত হোক, আমাদের অবস্থান এটা। কিন্তু পাশাপাশি এটাও বলি, ফেলানির ভাইকে, ফেলানির বাপকে বিচারের আওতায় আনা হোক আরেক দেশে অনুপ্রবেশের জন্য, আরেক দেশে গিয়ে চোরাচালান করবার জন্য, গরু চুরি করার জন্য, গরু পাচার করার জন্য এদেরকে বিচারের আওতায় আনা। আজ পর্যন্ত শুনছেন কোন এই অ্যানাল ক্লাবের অ্যানালজীবীদেরকে একবার বলতে যে ভারতে তোরা চুরি করতে যাইস না, ভারত থেকে চোরাচালান করিস না? একবার কেউ কোনোদিন কথা বলছে? মানে এই পুরো জাতিটাই সামটাইম মনে হয় যে এরা আসলে একটা চোরের গোষ্ঠী। এদের কাছে চুরি করাটা অপরাধ না, এদের কাছে অন্যের দেশে অনুপ্রবেশ করাটা কোনো বিষয়ই না। এটা তার মানে এটা হচ্ছে তার পৈতৃক সম্পদ। যেমন ভারতের ব্যাপারে যে কোনো কিছুর মধ্যে নাক গলায় দেওয়াটা তার বাপের সম্পত্তি। কিন্তু বাংলাদেশ বিষয়ে ভারত কয়টা মন্তব্য করে আর এই টোকাই বাহিনী কয়টা মন্তব্য করে আপনি দেখেন তো। বাংলাদেশ নিয়ে এই যে 7 সিস্টার ভেঙে দেওয়া, হ্যান কারেগা ত্যান কারেগি বালের এত এত কেওয়াজ, এর মধ্যে বইরা ধরেন সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল? প্রধানমন্ত্রী ছিল ইউনূস, মানে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা কইছে 7 সিস্টার অক্ষত থাকবে না। ভারতের ওই মুহূর্তে প্রধানমন্ত্রী কে? মোদি। মোদি কি বালদারে গনছে? একটা মন্তব্য করছে সেইটা নিয়ে? কোনো একটা মন্তব্য কেউ করে নাই। তাহলে উস্কাচ্ছিস তোরা বইয়া বইয়া, সারাদিন ভারতের গয়ে আঙ্গুল দিছিস তোরা বৈশা বৈশা। এখানে ভারত মানে কোথা থেকে ভারত আহে? যখন আপনি মার্কিন চুক্তি নিয়ে কথা বলতেছেন তখন এরা ভারতের বিরুদ্ধে 26 লক্ষ, এই 26 লক্ষ কইয়া তো এই যে কি বলে হুমায়ুন আহমেদের মাইয়ার ভাতারটা, হ্যাঁ, ওটারে দিল আরেকটা চিপায় হালাইয়া। মানুষ একটুখানি বলতেছিল 26 লাখ দিল আবার খোঁচা মাইরা। এখন এই বেড়ায় কইতো না 26 লাখ হওয়াইব কোন? এটা সম্ভব? হুদাই বিপদে ফেলাইছে এখন আসিফ নজরুল রে। তো ওরা হচ্ছে গিয়ে আলবাল থেকে কিছু নিয়া যেটা প্রমাণিত মিথ্যা। আসিফ নজরুল নিজেও বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলছে তখন এটা কথায় কথায় বলে ফেলেছিলাম আমি। সেই তথ্যটাকে ধরেই না তারা 26 লক্ষ কি বলে ভারতীয়কে চাকরিচ্যুত করার জন্য আবেদন জানাইছে। মানে সার্কাজমের তো একটা লিমিট থাকে। আর ভারতের ব্যাপারে তারা শ্বেতপত্র দেবে, হ্যান করবে, ত্যান করবে। এই পয়েন্টটা হলে যখনই দেখবেন বাংলাদেশে কোনো একটা ক্রাইসিস থেকে চোখ ঘুরানোর দরকার পড়বে পাকিস্তানি হায়নাদের, এই যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কেন আসছে বাংলাদেশে সেটার কোনো জবাব নাই। সে বলছে সন্ত্রাস বিরোধী চুক্তি করার জন্য আসছে, যার রাষ্ট্র নিজেই হচ্ছে পুরো পৃথিবীতে সন্ত্রাস উৎপাদনের কারখানা হিসেবে পরিচিত। আমাদের কোনো ল্যান্ড পোর্ট নাই, আমাদের কিভাবে সেখানে এসে মানে তারা বলছে সন্ত্রাসবাদ এবং মাদক বিরোধী চুক্তি করতে আসে। যে মাদক যেই পাকিস্তান টিক্কা ছিল কয়দিন আগে আফিমের উপরে, কয়দিন ধরে আফিম চাষ তারা বন্ধ করছে। ধরেন ওদের মূল ব্যবসায়ী ছিল হচ্ছে গিয়ে মাদকের ব্যবসা, ওদের মূল ব্যবসা হচ্ছে আন্তর্জাতিকভাবে জঙ্গি সরবরাহের ব্যবসা, জঙ্গি উৎপাদন। হ্যাঁ জঙ্গি। এখানে হচ্ছে আইওয়াশ করা। কিন্তু এর পেছনে কি চুক্তি হয়েছে? এই যে মানে আরো কিছুদিন পরে হয়তো ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের প্রতিক্রিয়া কি কি ঘটে আস্তে আস্তে। তার একটা হচ্ছে গিয়ে এনাল ক্লাব মঞ্চ, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে ঝুমার এনাল ছেড়া দিয়ে এখন রাস্তায় এবার ছুটি কাটাই দিয়েছে, দাবি করতেছে ভারতের বিরুদ্ধে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। তো এইগুলা পুরাটাই হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আশারকে কেন্দ্র করে এবং আমেরিকার সাথে যে চুক্তি আছে সেই চুক্তি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য। এই হারামজাদার বাচ্চারা 400-র উপরে শিশু মারা গেছে, এটা নিয়ে ওদের একটা মন্তব্য পাওয়া যায়নি। যখন এইগুলো নিয়ে কথা বলবেন তখন বলবে আমরা শুধু হাদি হত্যার বিচার চাই, আর কিছু চাই না। হ্যাঁ, কিন্তু তখন ওরা হাদির বাইরে আর কিছু ভাবতেই পারে না, ওদের সবকিছু যে হাদির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, কিন্তু তারপরে যখন দেখবেন আবার অন্য ইস্যুগুলো সামনে উঠে আনবেন, আপনি হামের মতো ইস্যুগুলোকে সামনে আনবেন, তখন তারা ভারত বিরোধী দুই একটা স্লোগান মেয়েরা জাস্ট মাঠটা গরম করে রাখবো, কেমনে আপনার চোখটাকে ঘুরানো যায়। পুরাটাই হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফরের একটা প্রতিক্রিয়া, আর কিছু না। এবং এটার আরো কিছু ফলাফল ফরিদ ভাই খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। হ্যাঁ, যে চুক্তিগুলো আসলে কি কি হয়েছে, কেন আসছিল সে। ধন্যবাদ ফরিদ ভাই।